আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দরজা খুলতেই নিনিতার মুখটা সামনে ভেসে ওঠে। রুদ্র দরজার সামনে দেওয়াল হয়ে দাঁড়াতেই নিনিতা ভেতরটা দেখার জন্য কিঞ্চিত উদ্গ্রীব হয়ে এদিক সেদিক ঘাড় উঁচিয়ে দেখার চেষ্টা করতে লাগলে রুদ্র নিলিপ্ত কণ্ঠে বলে, কি চাই? মারিসা ঘুমাচ্ছে। ঘুমোচ্ছে? এখনো 11টা বাজতে চললো। শি ইজ টায়ার্ড। হ্যাঁ, জার্নি করে এলাম আমরা, আর টায়ার্ড মারিসা। রুদ্র ওর কথাই কোনো উত্তর না করে প্রতিক্রিয়াহীন থেকে কিঞ্চিত জোরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাকিয়ে থাকলে নিনিতা বলে, না মানে আমরা কি আজ ফেরত যাব না? সীমান্ত জানতে চাইছে। তোমরা কি যাবে না আমরা চলে যাব? আই থিঙ্ক আমাদের যাওয়া হবে না আজ। আর তুমি চলে গেলে মারিসার খারাপ লাগবে, সো একসাথে গেলে বেটার হয়। ও আচ্ছা, তাহলে সীমান্তকে বলতে হবে। এতটুকু বলেই নিনিতা যেতে নিলে রুদ্র দরজা আটকে দিতে নিলে সে আবারও ঘুরে তাকাতেই রুদ্র তাকায় আর নিনিতা বলে, ও সত্যি ঘুমোচ্ছে? আই মিন তুমি ওকে আবার কিছু বলনি তো? মানে বকাঝকা করনি তো? রুদ্র ওর দিকে নিষ্ক্রিয় মুখে কিছুক্ষণ তাকিয়ে থাকলে নিনিতাও ওর চাউনিতে ভ্যাবাচাকা হয়ে তাকিয়ে থাকে। রুদ্র স্থির কণ্ঠে বলে, না। এতটুকু বলে রুদ্র কোনো কিছুর প্রতি ভ্রুক্ষেপ না করে দরজাটা আটকে দেয় আর ফিরে এসে নিজের দিকে তাকাতেই চোখ পড়ে কুঁচকে যাওয়া টি শার্টটা। কুঁচকে যাওয়াতে সেটা গায়ে জড়িয়ে রাখতে রুদ্রে বেশ ইতস্তত লাগছিল, যেটা তার মুখভঙ্গি দেখে বোধগম্য হয়। সে টি শার্টটা খুলে ভিভিক্সটা উঠিয়ে তার সমুদ্রের ঘাড়ের নিচে হাত রেখে তার পাশে গা এলিয়ে দেয় আবারও। রুদ্র ওর গালের উপর থেকে চুলগুলো সরাতেই দৃষ্টি কাড়ে মারিসার ফুলো ফুলো তুলো সম কোমল দুগালে আঁকড়ে ধরা 5টি আঙ্গুলের ছাপ এখনো স্পষ্টভাবে কিঞ্চিত বিদ্যমান। রুদ্র আলতোভাবে সেখানে হাত বুলিয়ে দিতে দিতে তার গম্ভীর গলায় মাথা ঝুঁকিয়ে বলে, সরি। তার স্বরটি কোনো উত্তর করে না, এমনকি কিঞ্চিত আন্দোলিত হয় না। সীমান্ত উঠুন, অনেক বেলা হয়ে গেছে, আর কত ঘুমাবেন? কাল আসতেই চাইছিলেন না, আর এখন এভাবে অন্যের বাড়িতে ঘুমাচ্ছেন। আমরা ফিরবো না? এত ক্লান্ত হয়ে পড়েছেন একদিনের জার্নিতে। পূর্বের জানালার হালকা সবুজ রঙের পর্দা সরাতে সরাতে নিনিতা বলে, কিঞ্চিত আলো অক্ষি যুগলে পড়তেই উন্মুক্ত দেহে উপর হয়ে পুরো বিছানা জুড়ে শুয়ে থাকা সীমান্তের ঘুম হালকা ছুটে যায়। সে খুব একটা আন্দোলন না দেখে আবারও ঘুমোতে লাগলে নিনিতা এবার পাশে গিয়ে বসে। ওকে ডাকতে যাবে, তখনই তার দৃষ্টিকারে সীমান্তের কৃত্রিম উপায়ে তৈরি বলিষ্ঠ দেশের পৃষ্ঠদেশ, যেখানে ঘাড়ের নিচে প্রজাপতির আকৃতিটা স্পষ্ট, সেখানে হালকা মৃদুমন্দ সরুর রক্তিম দাগ যা তার নিজের দেওয়া। এটা ভেবে সেখানে বসে নিনিতা আপন মনে লাজুক মুচকি হাসতে থাকলে এক নির্লিপ্ত গম্ভীর আওয়াজ শুনেই তার হাসি উবে যায়। আওয়াজটি বলে, দেখা শেষ। নিনিতার হৃদযন্ত্র ধরাস করে ওঠে আর সে তড়িৎ গতিতে ওঠার আগেই তার বাহুতে টান পড়ে আর নিনিতা নিজেকে সীমান্তের বলিষ্ঠ বক্ষের সাথে শিথিল হওয়া অবস্থাতেই আবিষ্কার করে। পাশ ঘুরে এক হাতে টেনে সীমান্ত ওকে নিজের সাথে মিশিয়ে নিতেই নিনিতার মসৃণ চুলগুলো সীমান্তের মুখ বরাবর পড়ে। সীমান্ত এক হাতে ওর পৃষ্ঠদেশ আলিঙ্গন করে আরেক হাতে চুলগুলো সরিয়েই কিঞ্চিত দ্বিধা না করে উঁচু হয়ে নিনিতার ঘাড়ে নিজের অধরের স্পর্শ দিয়ে দেয়। আর আশঙ্কিক কার্যে নিনিতা শিহরিত হয়। সীমান্ত মুখ সরিয়ে গম্ভীর গলায় বলে, I am not that tired. Do you want more, jealous queen? সীমান্তের বিস্তৃত কথায় নিনিতা তড়িঘড়ি করে সরে যাওয়ার ব্যর্থ চেষ্টা করতে থাকলে সীমান্ত ওকে আরো দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আর নিনিতা সীমান্তের বলিষ্ঠ বক্ষের উপর হাত ঠেকিয়ে বলে, শুনুন, দাঁড়ান। ওহো। এতটুকু বলে সীমান্ত নিনিতার অধরে এক দৃঢ় স্পর্শ এঁকে দেয়। খানিক বাদে সীমান্ত থামতেই নিনিতা জোরে নিঃশ্বাস নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, এখন শুনুন, আমরা আজকে ফিরবো না। কেন? রৌদ্র বলেছে। ও বললেই হবে? না, আমি আমাদের ফেরার কথা বলেছি, তখন ও বলল আমি যদি চলে যাই হয়তো মারিসার খারাপ লাগবে, তাই একসাথে গেলে বেটার হয়। তুমি এত সকাল সকাল ওদের ঘরে কেন গিয়েছিলে? এমনি ভাবলাম মারিসা উঠেছে কিনা, আর ওনারই বা বাড়িতে কখন ফিরবে তাই। উফ, তুমি আমার সাথে থাকবে, ওইখানে কেন গেছো? দেখুন, এখন বকবেন না আমাকে। অল রাইট, যদি বলো এরপর এমনটা আর করবে না। আচ্ছা ঠিক আছে, করবো না, এখানেও লিডার হয়ে আছেন।
এতটুকু বলে নিনিতা উঠতে নিলে সীমান্ত এবার ওকে ছেড়ে দিয়ে উঠে বসে আর বলে, কিন্তু আমাদের ফিরে যাওয়া উচিত। বুঝতে পারছি। আমি আমার মাকে আর আপনার মাকে মানে মামুনিকে বুঝিয়ে বলবো, আশা করি ভুল বুঝবে না। তবে নিনা, আমাদের অনেক কাজ বাকি আছে রিসেপশনের জন্য। জানোই তো, তোমার বাবা ট্রান্সফার হতে আর বাকি আছে 1.5 মাস। আমাদের ফিরে গিয়ে সব করতে হবে, বিশেষ করে আমাকে অনেক কাজ করতে হবে। নিনিতার সীমান্তের কাছে এসে দাঁড়িয়ে ওর কপালে এলোমেলো হয়ে পড়ে থাকা ঝাঁকড়া চুলগুলো সরিয়ে বলে, আর একটু কনসিডার করুন আমাকে প্লিজ। মারিসা অনেক কিছু সহ্য করেছে একাই, কোনোদিনও আমার সাথে সেভাবে শেয়ারও করেনি। নিজের সাথে নিজেই প্রতিনিয়ত যুদ্ধ করে গেছে। এরপর যা হয়েছে সব আমার জন্য আর আপনার জন্য। আমি একটু থাকি ওর পাশে। সীমান্তকে কোমরের পৃষ্ঠদেশ থেকে আলিঙ্গন করে নিচের মুখ বরাবর এনে ঘাড় উঁচিয়ে ওর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, মারিসার সত্যি খুব ভালো মেয়ে। নয়তো এত কিছুর পরও রৌদ্রের প্রতি নিজের অনুভূতিগুলোকে ঝেড়ে ফেলতে পারেনি। ও সত্যি রৌদ্রকে অনেক ভালোবাসে। এবার ও সেটা বুঝতে পারলে হয়। দেখা যাক, কিন্তু কি কাজ আছে আপনার যে এত তাড়া দিচ্ছেন? আছে কিছু কাজ। স্থির কণ্ঠে বলে সীমান্ত। ধূম্রজাল ভিড়িয়ে রোদের আলো পড়েছে পর্বত বেষ্টিত শহরটিতে। রোদের আলো পড়তেই শিশিরের বিন্দু কণাগুলো ঝিনুকের ভেতর থাকা মুক্ত ন্যায় জ্বলজ্বল করছে। বর্ষাকে নিয়ে হাসপাতালের সমস্ত নিয়মানুবর্তিতা সম্পূর্ণ করে ফিরতে হবে বিকেলে, যা মারিসার ফোনে জানিয়ে দেয় তার মা, যেটা রুদ্র কেবলই রিসিভ করেছে। রুদ্র ফোন রেখে আবারও 2 হাতে তার শর্টটিকে আলিঙ্গন করে মাথা ঝুঁকিয়ে ডাকে। শোরে, সে কোনো সাড়া দেয় না। লিটল হার্ট। এবার সাড়া না দেওয়াতে রুদ্র কিঞ্চিত মরিয়া হয়ে মারিসার গালে হাত রেখে নিলিপ্ত কণ্ঠে ওকে ডাকে, মারিসা, মারিসা। বেশ সজোরে আন্দোলিত করে মারিসা তার সমগ্র ক্লেশদায়ক দেহে কিঞ্চিত সঞ্চালিত হয়ে আবার রৌদ্রের কৃত্রিম উপায়ে তৈরি সদৃঢ় উন্মুক্ত বক্ষে নিজেকে মিশিয়ে ফেলে। এতে রৌদ্রের কপালের ভাঁজ শিথিল হয়। সে আরও দৃঢ়ভাবে তার লিটল হার্টকে আলিঙ্গন করে নিতেই মারিসার চুলগুলো সরে তার অনাবৃত পৃষ্ঠদেশে কিঞ্চিত উন্মুক্ত হয়ে থাকে, আর সেখানে ফুটে আছে রৌদ্রের তৈরি করে দেওয়া তার রক্তিম চিহ্নগুলো, যা রৌদ্রের স্পষ্ট দৃষ্টিগোচর হয়। আর সে নিলিপ্ত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলে, আর ইউ ম্যাড এট মি? রুদ্রের উন্মুক্ত বক্ষে আশ্রয় নেওয়া মারিসা বেশ সপ্তর্পণে তার অক্ষি যুগল খোলে, কিন্তু সে কোনো সাড়া না দিলে রুদ্র আবার স্থির গলায় বলে, ইউ আর ম্যাড এট মি। মারিসা হালকা করে না সূচক মাথা নাড়লে রুদ্র বলে, ডিড আই স্কেয়ার ইউ? এবার মারিসা আবারও চুপ করে যায়। রুদ্র এবার ওকে আলতো করে নিজের দৃষ্টিগোচর করে, সেই একই প্রশ্ন করে তার গম্ভীর গলায়, হোয়াই ডিড ইউ ডু দ্যাট? আমায় না বলে কেন এসেছো? মাসি বেশ কিছু সময় চুপ থেকে ভারী কণ্ঠে রুদ্রের দিকে না তাকিয়ে বলে, আমি তোমায় ফোন করেছিলাম, তুমিই ফোন ধরনি। অ্যাক্সিডেন্টের খবর পেয়ে নিজেকে সামলাতে পারিনি, তাই চলে এসেছিলাম। তুমি সারাক্ষণ রোজের সাথে ছিলে, আমার ফোনটাও ধরার সময় ছিল না তোমার। Why you useless think that I have many more girlfriend? গম্ভীর গলায় রুদ্র বলে। মাসা নিস্তেজ নির্বিকার গলায় বলে, কারণ অনেক মেয়েরাই তোমায় পছন্দ করে। That's it? তুমি অনেক হ্যান্ডসাম, আর হট। Oh really? You have never said that. স্থির কণ্ঠে বলে রুদ্র মারিসার অধরের দিকে এগিয়ে আসতেই মারিসা তার বিষাদ ভর্তি চোখে এতক্ষণে রুদ্রের চোখে তাকিয়ে জলক কণ্ঠে বলে, রোজামন্ড তোমায় ভালোবাসে, পছন্দ করে। কথাটা শুনতে রুদ্র থেমে যায়, আর মধ্যেই তার জল শক্ত হয় যখন তার দৃষ্টিগোচর হয় মারিসার আঁখি কোণে অশ্রু জল। রুদ্রকে নির্লিপ্ত থাকতে দেখে মারিসা বলে, তুমি জানো এটা, তাই না? So what? I never give her any hint. Why are you being that jealous? তুমি জেলাস হও না? হ্যাঁ, হই। Far more than you. কিন্তু there is a difference. আমার জেলাসি আমাকে তোমার সবচেয়ে কাছে নিয়ে আসে, আর তোমার জেলাসি এভাবে তোমাকে দূরে সরিয়ে নিয়ে যায়। সেটাই ডিফারেন্স। আমার কাছে তুমি আছো, এর বেশি আমার কি দরকার? তুমি পুরোটাই আমার, শুধুমাত্র আমার। আর তুমি? আম অল ইয়োর্স। আর তুমি, তুমি কি বলো? প্রথমবারের মতো শান্ত মারিসার মুখে এমন ধরনের রাশবাড়ি জবাবদিহি সূচক প্রশ্নে রুদ্র বেশ অবাক হয় বলেই বাহুল্য। রুদ্র স্থির দৃষ্টিতে মারিসার অশ্রু সজল চোখের দিকে তাকিয়ে থাকে, কোনো উত্তর না দিয়ে।
যেখানে গত নিশীথের ভয় এখনো স্পষ্ট বিদ্যমান মারিসার চোখে এবং তা স্পষ্ট বোধগম্য হয় রুদ্রের। কিন্তু তবুও মারিসাকে এভাবে কথা বলতে দেখে রুদ্র নির্লিপ্তভাবে তাকিয়ে থাকে ওর চোখের দিকে। মারিসা অনর্গল বলতে থাকে, বলো তুমি কি? এই সামান্য প্রশ্নটার উত্তর তোমার কাছে নেই? তুমি সব সময় সবকিছুতে নির্লিপ্ত কেন থেকেছো রুদ্র? কথা অনেক গুরুত্ব পালন করে। আমি তোমার সাথে কথাই বলেছিলাম। আমি তোমাকে কতটা পছন্দ করি, ভালোবাসি। আমার তোমার প্রতি ফিলিংস সবকিছু কথাই ছিল রুদ্র। আমি যা ফিল করি তা বলার চাইতে করে দেখানোটা বেশি পছন্দ করি। আই ডোন্ট বিলিভ এনি লাভ শার্প ওয়ার্ডস। রুদ্র মারিসার দিকে না তাকিয়ে কেবল ওকে আলিঙ্গন করে তীক্ষ্ণ গলায় জবাব করে, কিন্তু আমি তোমাকে কথাই বলেছিলাম, নয়তো তুমি জানতে কি করে যে আমি তোমাকে। হোয়াট? বলো। তুমি না বললেও আমি জানতাম। আমি শুধু চাচ্ছিলাম তুমি নিজ থেকে আমার কাছে আসো। আই ক্যান রিড ইউর আইজ, আই ক্যান রিড ইউ। কিন্তু আমি পারি না রুদ্র, আমি পারি না। আই কান্ট রিড ইউ। ইউ আর সো আনপ্রেডিক্টেবল রুদ্র। আমি তোমায় কিছুতেই বুঝতে পারি না যে তোমার মনে কি চলছে, কি ভাবো তুমি আমায় নিয়ে, অনুভূতিটা ঠিক কি। আর যদি আমি না বলতাম বা কনফেস না করতাম, তখন কি করতে তুমি? I'll make it a way. কিন্তু তুমি আমার কাছেই আসতে, তুমি আমারই হতে। Didn't you see? তোমাকে এমনিতেও আমার কাছে আসতে হতো সবসময়। আত্মবিশ্বাসের মহিমায় রুদ্রের নির্লিপ্ত উত্তরে মারিসা আবারও চুপ করে যায়। রুদ্র বলে, আমার পর ডেস্টিনিও চেয়েছে তুমি আমার হও, শুধু আমার। আমি তোমার হিরো বা ভিলেন কোনোটাই না, হতেও চাই না। তুমি আমার হয়ে থাকবে ব্যাস। আর আমি, শুধু আমি হব তোমার একমাত্র কমফোর্ট জোন, প্রায়োরিটি অ্যান্ড অনলি দ্য মোস্ট ট্রাস্টেড পারসন। কিন্তু এটা তো কোনো গল্প না রুদ্র। Exactly, little heart. That's where the truth lies. That's where our story begins. মারিসার দিকে তাকিয়ে রুদ্র ওর গালে স্পর্শ করে এক আঙ্গুলে গড়িয়ে পড়া অশ্রু মুছে দিয়ে স্থির কণ্ঠে বলে, Don't cry, shorty. I hate your tears. Did you say? Man chase after the things they want. তুমি কি করে জানো এইসব রুদ্র? এসব তো তোমার জানার কথা না। এই কথাগুলো তুমি কি করে জানো? তুমি আমায় ফলো করো রুদ্র? That doesn't matter. You want it. তবুও তুমি সবসময় নির্লিপ্ত থেকেছো, কখনো তোমার ফিলিংস আমায় বুঝতে দাওনি, শেয়ার করনি। আমার প্রতি তোমার অনুভূতিগুলো কখনো তুমি আমায় বোঝাওনি। আমি কি এতটুকু জানার অধিকার রাখি না? হ্যাঁ, আমি জানি তুমি ফিলিংস শেয়ার করো না বা হয়তো করতে পছন্দ করো না। তবুও তুমি কখনো আমায় বলনি তুমি আমায় ভালো। All right. এখন তুমি বেশি কথা বলছো। কথার পৃষ্ঠে ক্ষিপ্ত কণ্ঠে এতটুকু বলি রুদ্র মারিসের কথা চলাকালীনই ওকে শেষ করতে না দিয়ে নিজের মতো বলেই মারিসের মুখ থেকে কথাটি কেড়ে নেয়। বিবেক্স দিয়ে জন মারিসার ক্ষুদ্রকায় সমগ্র তনুটি জলভাবে আলিঙ্গন করে নিজের ভেতরে যেন নিয়ে নেয় রুদ্র। প্রগাঢ়তায় উন্মত্ত রুদ্র তার সমুদ্রের অধরে নিজের আধিপত্য বিস্তার করতে থাকে। মারিসা তার অনুগ্রহ এক হাতে রুদ্রের ঘাড় আলিঙ্গন করে আরেক হাত রাখে রুদ্রের বলিষ্ঠ উন্মুক্ত খাঁজ কাটা বক্ষে। কারণ তাকে নাকচ করার মতো কায়িক বা মানসিক কোনো অনুবল ইতিমধ্যেই তার মধ্যে বিরাজ করছে না। খানিক্ষণ বাদে রুদ্র একটু একটু করে নিজেকে সরিয়ে আনে তার সমুদ্র থেকে। মারিসা মৃদু জোরে নিঃশ্বাস নিতে থাকলে রুদ্র ধীর কণ্ঠে বলে, সেটা তোমার উত্তর, সমস্ত প্রশ্নের উত্তর। হ্যাঁ, আমি চেজিং করছি শুধুমাত্র তোমার জন্য, বিকজ আই ওয়ান্ট ইউ। রুদ্র বিবিক্সের উপর থেকে মারিসার বিবিক্স দ্বারা আবৃত গিবাদেশে মাথা রাখে আর তৎক্ষণাৎ আন্দোলিত হয় সমুদ্রের সমস্ত গাত্র। রুদ্র মাথা রেখে ধীর গলে আবারও শান্ত হয়ে বলে, Caress my hair, shorty. প্রথমবারের মতো মারিসের রুদ্রের বলা মাত্রই তার কথা বোধগম্য করে নিজের বাহুডোরে রুদ্রের ঘাড় আলিঙ্গন করে। রুদ্রের মাথায় আরেক হাত রেখে আলতো করে তার মসৃণ চুলে হাত বোলাতে থাকে। রুদ্র স্থির কণ্ঠে বলে, You never touched my hair. You never touched me passionately. ওর কথায় নিস্তেজ মারিসা শুষ্ক ঢোক গেলে আর তার স্নায়বিক আন্দোলন বাড়তে থাকে, যা মাথা রাখতেই রুদ্রের স্পষ্ট কোনো গোচর হয়। রুদ্র কিঞ্চিত মাথা তুলে তাকিয়ে বলে, Why are you stop talking? মারিসা ওর দিকে তাকালে রুদ্র আবারও মাথা নিচু করে তাকানোর আগে রুদ্রের চোখ আড়াল হয় মারিসার ক্ষুদ্রকার হাতের আড়ালে। রুদ্র আবারও মাথা রেখে বলে, All right. ঠিক আছে, পরে দেখা যাবে।
কথাটা বলতেই মার্শা মৃদু দৃঢ়ভাবে রুদ্রের চুল মুঠিতে আঁকড়ে ধরে নির্জীব হাসে, আর রুদ্র সেটা বুঝতে পেরে তার ডাগর চোখে আলতো হাসে। রুদ্র বলে, আমরা আজই চলে যাব। আজই? কেন? কান্ট ওয়াক, কোনো ব্যাপার না, কোলে তুলে নিয়ে যাব। রুদ্র মুখ না তুলে স্থির কণ্ঠে অনর্গল বলতে থাকলে মার্শা বেশ ইতস্তত হয়ে চক্রান্ত শব্দ করে বলে, না শোনো, আমি সেটা বলছি না, আমায় বলতে দাও। আজ থেকে যাও, আজকের দিনটা থেকে গেলে বর্ষাবিন আসবে। থাকবো যদি তুমি পুরোটা দিন আমার দাও। ঠিক আছে। মার্শা নির্জীব কণ্ঠে এক কথাতে রাজি হয়ে যায়, যেটা স্বাভাবিক ব্যাপার ছিল না। কিছু একটা বোঝাতে পেরে রুদ্র গম্ভীর গলায় বলে, আরেকটা কথা, ইউ হ্যাভ টু গিভ মি আ প্রমিস। এখন থেকে তুমি সব কথা আমায় বলবে, ইচ অ্যান্ড এভরিথিং, এভরি সিঙ্গল ওয়ার্ড। সে ইট ইন ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে। দৃঢ় কণ্ঠে বিমর্ষ মুখে এবারও মার্শা বিনা তর্কে নির্দ্বিধায় রাজি হয়ে গেলে রুদ্র ওর শুষ্ক বাদামি রঙা বিবর্ণ মুখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, গিভ মি আ টাইট হাগ, সরি। কথাটি শুনে চমকে গেল মার্শা। কিঞ্চিত দেরি না করে নিস্তেজভাবে অনাবৃত বাহুটোরে রোদ্রের উন্মুক্ত গলা জড়িয়ে ধরে, ওর ঘাড়ে নিজের মুখ রাখে, আর রুদ্র যেন তার সমগ্র প্রবলতা দিয়ে আলিঙ্গন করে নেয় সমুদ্রকে। নিঃশব্দে তার আখি যুগল থেকে অশ্রু ঝরে পড়ে, আর ডুকরে কেঁদে ওঠে মার্শা এই ভেবে। তুমি নিজে বলো সে ইট ইন ওয়ার্ড, অথচ তুমি আমার এই একটা প্রশ্নের উত্তর দিলে না রুদ্র। আই এম অল ইয়োর্স, কিন্তু তুমি? রুদ্র তার ঘাড়ে সমুদ্রের নির্মল অশ্রুজল স্পষ্ট টের পায়, একই সাথে আলিঙ্গন করে রাখায় নিঃশব্দে বিষাদগ্রস্ত মার্শার ডুকরে ওঠার ব্যাপারটিও বোধগম্য হতেই তার কিঞ্চিত বিলম্ব হয় না। তবুও রুদ্র নির্লিপ্ত থেকে আপন মনে বলে, আমি জানি আজ প্রথমবার এসব কিছুই তুমি মন থেকে করছো না। এতক্ষণ বলা সমস্ত কথা আর কাজ তুমি ভয় থেকে বলেছো। লিটল হার্ট, কাল রাতের অন্ধকার তুমি ভুলতে পারোনি। আমার নীল সমুদ্র, তুমি আমায় ভয় পাচ্ছ। অ্যাকচুয়ালি ইউ শুড। বাকিটা আমি সামলে নেব। বিকেলের আগে বর্ষাকে নিয়ে ওনারা ফিরে এলে ওকে সুস্থ দেখে সবার মুখ হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। মার্শা সহ ওরা তিনজন বেশ কিছু সময় একত্রে কাটিয়ে নিজেদের মধ্যে কথা বলে বর্ষা বলে, তাহলে কি তোরা কালই চলে যাবি? আসলে নিনার বিয়ের রিসেপশনের সব কিছু বাকি আছে, খুব বেশি দিন সময় তো হাতে নেই, তাই চলে যাব একসাথেই। তাহলে ওদেরকে নিয়ে বাহিরটা ঘুরিয়ে দেখিয়ে আয়, বিশেষ করে রৌদ্রকে। ও তো বাহিরে এদেশের সৌন্দর্য কি বা দেখেছে। রৌদ্রের এখানকার পাহাড়ের রোদ দেখা উচিত, সীমান্তেরও দেখা উচিত। বলে বর্ষা আর নিনিতা দুজনেই হাসে। তার সাথে মার্শা ওদের হাস্যোজ্জ্বল অবয়ের দিকে তাকিয়ে আলতো হাসে। কি দারুণ তাই না সীমান্ত? আসলেই অনেক সুন্দর, এত কাছ থেকে এভাবে পাহাড় দেখা হয়নি কখনোই। মারিসার মনটাও এই পর্বতগুলোর মতো বিশাল আর শান্ত। কত সুন্দর জায়গা থাকে ও। ইস, আমার হিংসে হচ্ছে। তোমার কোনটা বেশি পছন্দ, সমুদ্র না পাহাড়? দুটোই, আমি বেড়াতে যেতে পারলেই হবে। আলতো হেসে নিনিতা এগিয়ে এসে সীমান্তের বাহু আলিঙ্গন করে নেয় তার হাতে, আর সীমান্ত ধীর কণ্ঠে বলে, তোমার সমস্ত ইচ্ছা আমি পূরণ করার চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট, জাস্ট হোল্ড মাই হ্যান্ড। আমি আমার সিনিয়র সীমান্তর সাথে যে কোনো সীমান্তে যেতে রাজি। মাই সিনিয়র হাবি। ওদের বিপরীতে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে রুদ্র আর মারিসা। উপত্যকার পাশ দিয়ে বয়ে চলা রাস্তা বেয়ে ওরা উপরে উঠে এসে এক উঁচু ঢিবির ওপর দাঁড়িয়েছে। তারা এখান থেকে পর্বতময় পুরো শহরটা দেখতে। বিকেলে রোদ পড়তে না পড়তেই চারিদিক মুড়ে গেছে কুয়াশাতে। ঠান্ডা পবনে মারিসার উঁচু করে পনিটেল করা চুলের কপালের সামনে পড়ে থাকা ছোট্ট চুলগুলো উড়ছে। রুদ্র ডুবন্ত সূর্যের দিকে দৃষ্টি নিবদ্ধ করে নিস্তব্ধতা ভেঙে বলে, তোমার কোথায় কোথায় যাবার ইচ্ছে আছে শহরে? খুব বেশি না, তবে সুইজারল্যান্ড, এক শীতের রাজ্য। আর কোথাও? আর দার্জিলিং, লাদাখ, কাশ্মীর, ব্যাস শীতের প্রকৃতি। তোমার? একটা জায়গা আনাতোলিয়াতে। ওহ, সেটা তো সেখান থেকে তো তুমি ছোটবেলায় চলে এসেছিলে। সেখানে আরেকবার যেতে চাই। রুদ্রের স্থির কণ্ঠের কথাই মার্শা আর কোনো জবাব না করে তাকিয়ে থাকে ধূম্রজালে ভিড়িয়ে যাওয়া পশ্চিমের সূর্য অস্তের দিকে। লেডিস সফেদ অ্যাঙ্কল প্যান্ট আর হালকা আকাশি রঙের ফ্লোরাল
মিডল সাইজ ফ্রক পরিহিত মার্শার ফ্রকটা কিছুটা পাতলা হওয়াতে শাল জড়িয়ে থাকা সত্ত্বেও মার্শার দক্ষিণ গোলার্ধে ঈশান কোণ পবনের দরুন মৃদুমন্দ কাঁপছে। তার আঁখি জোড়া ফুলে আছে এখনো। দুহাতে মার্শা তার দুবাহু আলিঙ্গন করতেই এক উষ্ণ কালো রঙের লেদার জ্যাকেট তার পৃষ্ঠদেশ ঢেকে দেয়। রুদ্র নিজের শার্টের উপর পরিহিত জ্যাকেটটা ওর গায়ে দিয়ে আবার আগের মতো পকেটে দুহাত রেখে দাঁড়িয়ে থাকে। মার্শা জ্যাকেটটা ভালোভাবে আলিঙ্গন করে বলে, তোমার ঠান্ডা লাগবে না? ইউকে ঠান্ডার কাছে এটা তো কিছুই না, আমি অভ্যস্ত। তুমি অনেক কিছুতে অভ্যস্ত, তাই না রৌদ্র? নিজেকে অভ্যস্ত করতে আমি বাধ্য হয়েছি, কারণ টিকে থাকাটা ছিল আমার কাছে ফাইট ব্যাক করার মতো। বুঝতে শেখার পর আমি সর্বপ্রথম এটাই বুঝেছি যে আই এম নট ইম্পর্টেন্ট টু এনিবডি ইন দিস ওয়ার্ল্ড। যারা আমায় অপ্রয়োজনীয় বোঝা মনে করে দূরে সরিয়ে দিয়েছিল, তাদের সাহায্য ছাড়া লাইফে টিকে থাকা দেখিয়ে দেয়া আর সাকসেস হওয়াটাই ছিল দ্য মেন্টর অফ মাই হোল লাইফ। আমি তাদেরকে দেখাতে চেয়েছি আমার কাউকে দরকার নেই, ঠিক যেভাবে বোধ বুদ্ধি হবার আগে ওনারা আমায় বুঝিয়েছিল যে ওনাদের আমার দরকার নাই, আর আমি তাতেও সাকসেস হয়েছি। আজ আমার কাছে সব আছে, ওনারা চাইলেও আমার ধারে কাছে আসতে পারবে না। ডলার থেকে শুরু করে ফ্যান্সি কার পর্যন্ত, আই হ্যাভ এভরিথিং। আর যেটা সবচাইতে ইউনিক, দ্যাট ইজ ইউ। আই হ্যাভ ইউ, মাই ফ্যামিলি। অনর্গল বলে রৌদ্র থেমে যায়। মার্শা বিচলিত হয়ে তাকিয়ে থাকে ওর দিকে আর ভাবে, দুটো রৌদ্রের মধ্যে কত পার্থক্য, কিভাবে হঠাৎ করে এভাবে পাল্টে যায় ও। আমার আসলে কি করা উচিত? You know what? Drowning man catches at a straw. You are the straw of my drowning life. ধীর কিন্তু জোরালো ভাবে রৌদ্র বলে মার্শা আলতো করে চোখের পলক ফেলে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে, যে তখন সূর্যাস্তের দিকে তাকিয়ে। মার্শা রৌদ্রের পকেটে রাখা হাতের দিকে তাকায়, কিন্তু সে বুঝতে পারে না সেই হাতটা তার আঁকড়ে ধরা উচিত কিনা। বেশ কিছুদিন বাদে চারিদিকে উপত্যকা বৃষ্টিত এক নির্মল প্রতিবেশ ছেড়ে সবাই ফিরে এসে নিজেদের দৈনন্দিন কাজে মগ্ন হয়েছে। এক মাসেরও কম সময় রয়েছে নিনিতার আনুষ্ঠানিকতার। কিছু উপরি কাজের জন্য সীমান্তকে বেশ দৌড়াদৌড়ির মধ্যে কাটাতে হচ্ছে। রোজ এখনও ফিরে যায়নি, তবে সুযোগ হলে সে ওদের বাড়িতে আসে ওদের সাথে দেখা করতে। তবে তার আবির্ভাব বুঝিয়ে দেয় সে মার্শা কম, বরং রৌদ্রের সাথে দেখা করতে উদ্গ্রীব বেশি, যেদিকে রৌদ্র কিঞ্চিত ভ্রুক্ষেপ করে না। ভার্সিটি থেকে বের হতে নিনিতার সাথে দেখা মিলে অভির। নিনিতাকে দেখে সে চলে যেতে নিলে নিনিতা সাবলীল ভাবেই বলে, আরে আপনি? ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো। আপনি? অভিনন্দন। আমি জানি তো আপনার নাম অভিনন্দন, আমার মনে আছে। আসলে আপনার বিয়ের জন্য অভিনন্দন। শুনলাম বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ থ্যাঙ্কস। স্বাগতম। এতটুকু বলে অভি চলে যায় সেখান থেকে। আর নিনিতাও কোনো কিছু বোধগম্য করতে না পেরে বেরিয়ে চলে যায়। শান্ত মারিসা আগের তুলনায় এখনো আরো বেশি শান্ত হয়ে গেছে যেন। সারাদিন সে কাটায় রুদ্রের সাথে, ভার্সিটির বাড়ি এমনকি বাইরে। বলা বাহুল্য সে এখনো আগের মতো রুদ্রের নজরবন্দি। রুদ্রের দৃষ্টির বাইরে যাওয়ার এবার হয়তো আর কোনো জো নেই। তবে এবার মারিসার মনে রুদ্রের জন্য যে অনুভূতি কাজ করছে তার নাম হচ্ছে এক অমূলক ভয়। সেদিনের ঘটনা কিঞ্চিত করে হলেও মাসিকে তার বর্ষাবিনের জীবন মনে করিয়ে দিয়েছে। নিলিপ্ত রৌদ্র আগের মতোই কখনো তাকে কোনো কিছুতে জোর করে না, তবে সে বেশ শব্দপণে নিজের দাবিগুলো আদায় করে নেয়, হোক সেই চাহিদা শান্ত বা উগ্র। আর সিদ্ধান্তগুলো মারিসার উপর এমন অমায়িকভাবে চাপিয়ে দেয় যা মেনে নিতে মারিসা বাধ্য থাকে। রুদ্রের প্রতিটা কথা মারিসা বিনা তর্কে মেনে নেয়, এক বাধ্য মেয়ের মতো। যখন যেভাবে রুদ্র তাকে কাছে যায়, মারিসা বিনা বাক্যে সায় দিয়ে যায়। যদিও কখনো কখনো মারিসার মনে হয় সব কিছু ছেড়ে চলে যেতে, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে সে রুদ্রের সাথে এমন আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে যে তাকে ছেড়ে থাকা তার কাছে এক প্রকার অসম্ভব। তার উপর সবসময় রুদ্রের ভিকটিম কার্ড প্লের জন্য আর একই সাথে মারিসার নিজের পরিবার থেকে পাওয়া ড্রামা সব মিলে অজ্ঞাতসারেই যেন রুদ্র হয়ে উঠেছে তার এক বিষাক্ত প্রমোদ স্থান। মারিসা নিজের জন্য দ্বিতীয়বারের মতো রুদ্রকে পরিবার হারা করতে চায় না। অনুভূতি প্রকাশ নিয়ে কথা হোক না হোক, রুদ্রের থেকে যত্ন বা আদর কোনোটারই কমতি মারিসা নেই। রুদ্র তার উষ্ণ আদরে মারিসাকে ভরিয়ে দিতে কিঞ্চিত সুযোগ হাতছাড়া করে না।
তবে দুর্বোধ্য রুদ্রের নিলিপ্ত তা মারিসার মাঝে এক অমূলক ভীতির সঞ্চার করে, যেন একদম বন্ধকর প্রতিবেশ। অর্থাৎ মারিসা রুদ্রকে ভয় পায়, আবার রুদ্র তাকে অমায়িক যত্নে কাছে টেনে নিলে মুহূর্তেই সেই ভয় বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে আবরতাই লুপ, এ যেন এক বিষাক্ততাই ছেয়ে যাচ্ছে মারিসা। কেমন যেন তার কাছে থাকতে দম বন্ধ হয়ে আসছে, আবার তাকে ছেড়ে থাকাও এক প্রকার অসম্ভব ঠেকছে। প্রতিনিয়ত নিজের ব্রেন আর মনের মধ্যে এক টুইস্ট সংঘর্ষ হয়ে চলেছে শীতল সমুদ্রের। এ যেন এক সেই অন্ধকার দিনে দিনে ডুবে যাচ্ছে নীল সমুদ্র, যাকে সে মৃত্যুর চেয়েও বেশি ভয় পায়, অথচ সেই অন্ধকারকেই তাকে ক্ষণে ক্ষণে এনে দেয় স্বস্তি। এ টক্সিক ব্রেন ভার্সেস মাইন্ড গেম। রৌদ্রকে ভালো ভেবে ভালোবেসে তার কাছে যাওয়ার গতিপথ ঠিক যেমন কুসুমাস্তীর্ণ ছিল না, একইভাবে তাকে অনুত্তম অনুদেয় ভেবে তার কাছ থেকে ফেরত আসার গতিপথ তার চেয়েও কয়েকগুণ বেশি কণ্টকাকীর্ণ বলা বাহুল্য, হয়তো অসম্ভাব্য। জানুয়ারির শেষে কোনো এক রাতে কেয়ারটেকার আন্টি আপন মনে কাজ করতে হঠাৎই তার হাতে গরম তেলের ছটা লাগে, আর উনি ব্যথতুর শব্দ করে হাতে পানি দিতে উদ্যত হন। এমন সময় স্নো আর ম্যার্শালোকে খাবার দিতে ঘরে আসতেই ওনাকে দৌড়ত হাতে পানি দিতে দেখে মারিসা হন্তদন্ত হয়ে ছুটে যায় ওনার কাছে। গ্যাস অফ করে মারিসা উদ্বিগ্ন কণ্ঠে বলে, আন্টি ঠিক আছেন? কিছু হয়েছে? না তেমন কিছু না বাবা, একটু তেল ছিটে লেগেছে। কি বলছেন? বলে মারিসা দ্রুত ফ্রিজ থেকে বরফ এনে ওনার হাতে বরফ ঘষে দিতে দিতে বলে, আপনি আমায় ডাকবেন না যদি কিছু হয়ে যেত? কিছু হবে না, এরকম তো হয় রান্না করতে গেলে। তবু আমাকে তো ডাকতে পারতেন। তুমি তো ভার্সিটি করে সময় পেলে এসে রান্না করতে, তারপর ওই খরগোশ আর কাঠবিড়ালির বাচ্চাগুলো দেখে রাখো, তাই সারাদিন পর উপরে গেলে তোমায় আর ডাকিনি। বাকিটা তো আমি নিজেই করতে পারি। তাতে কি? তারপরেও যদি প্রয়োজন হয় তাহলে তো ডাকবেন, তাই না? আসলে কি বলো তো, রৌদ্র বাবা আমায় প্রথমেই বলেছে যে তুমি যদি ওপরে থাকো তোমাকে যেন না ডাকি। কথাটা শুনতেই মারিসা চমকে ওঠে আর বেশ ইতস্তত বোধ করতে থাকে। সে ঠোঁট কামড়ে বলে, আন্টি আমি অ্যান্টিসেপটিক নিয়ে আসছি, লাগিয়ে নিন, নয়তো ফোসকা পড়ে যাবে। বলে মারিসা দ্রুত সেটা এনে রেখে চোখে যায়। বেশ রাত হতে রুদ্র ডাকার আগেই মারিসা তার ঘরে যায়, কারণ রুদ্রের রুদ্রমূর্তি রূপ আগত হতে কিঞ্চিত সময় বিলম্ব হয় না। তাই কথমতো মারিসা ধীর পায়ে এগিয়ে যায় সেই ঘরের দিকে। ঘরে কিঞ্চিত বিড়ানো দরজার সামনে দাঁড়াতেই দেখে মেলে সে বিছানায় হেলান দিয়ে বসে ল্যাপটপে কোনো কাজ করছে। রুদ্রের ওভার সাইজ সফেট হুটি পরিহিত মারিসা এসে দাঁড়ানো মাত্রই সে তাকে ধীর কণ্ঠে ডাকে, এই এদিকে আসো। দরজাও তো ঠিক করে খুলিনি, কি করে বুঝলো যে এসেছি? আপন মনে ভেবে মারিসা সেদিকে পা বাড়ায়। কাছে গিয়ে দাঁড়াতেই রুদ্র তার উরুর উপর থেকে ল্যাপটপটা সরিয়ে সেখানে শর্টটিকে স্থান করে দেয় বসার জন্য। আচমকা টানে মারিসা রুদ্রের গলা জড়িয়ে ধরে, আর রুদ্র দু হাতে আলিঙ্গন করে নেয় তার ক্ষুদ্রায়তন উদর এবং পৃষ্ঠদেশ। মারিসা রুদ্রের দিকে এক পলক নির্জীব চোখে তাকিয়ে মাথা নিচু করে থাকলে রুদ্র গম্ভীর কণ্ঠে বলে, কথা আছে তোমার সাথে। বলো। মারিসা মাথা নিচু করে আনমনেই রুদ্রের তার উদরে আলিঙ্গন করে রাখা হাতে নিজের সরু ক্ষুদ্র তর্জনী আঙ্গুল দিয়ে আলতো করে স্পর্শ করতে করতে বলে, যা রুদ্রের দৃষ্টিগোচর হয়। সে গম্ভীর কণ্ঠে বলে, আমায় ইউকেতে যেতে হবে ডিলটা কমপ্লিট করতে। রোজ এখানে জ্যাসন একা পারবে না, তাই আমায় গিয়ে বাকিটা করতে হবে। স্কলারশিপ উইথড্র ডেট শেষ হয়েছে আরও 2 মাস আগেই, সেটার পেপার ফর্মালিটিস কমপ্লিট করতে হবে। আর গ্র্যানিসিক একটু বেশি, মেবি লাস্ট স্টেজ, আমায় দেখতে চেয়েছে। সিন্স শি অলওয়েজ ওয়াজ বিং উইথ মি, আই থিঙ্ক আই শুড গো। ও যদি তেমনটা হয় তাহলে আমারও মনে হয় তোমার যাওয়া উচিত। তাহলে তো তোমার আনাতলিয়াতেও যাওয়া হবে, তাই না? সেখান থেকে কাজ শেষ করে ফিরে এসে তোমায় নিয়ে ব্যাক করব ফর এভার। মানে? তুমি আমার সাথে যাবে, তোমার পাসপোর্ট ভিসা সব কিছুর অ্যারেঞ্জ হয়ে গেছে, জাস্ট ভিসা অ্যারাইভাল হতে যতক্ষণ। তুমি তো আমায় এসব কিছুই জানো নি রুদ্র। এখন তো বলছি, তুমি না চাইলে ক্যান্সেল করে দেব, যখন মনে হবে যাবে তখনই যাব। আর আমি এমনিতেও তো
এখানে হোল লাইফ থাকবো না। সো তোমাকে তো যেতেই হবে আমার সাথে, টুডে অর টুমরো। আমাকে একটু বলতে দাও। আমি শুধু বলেছি এত বড় একটা ব্যাপার আমাকে না জানিয়ে এত তাড়াতাড়ি। আমার মতামত বা কনসেন্ট কোনোটাই কি জানা ছিল না তোমার? আমাকে জানাতে তো পারতে আগে। এখন তো জানাচ্ছি, কনসেন্টের কি আছে? আমি জানি তুমি আমার কথা শুনবে। আমি যেখানে যাব তোমাকে সেখানেই যেতে হবে আমার সাথে। তবে তোমার এখন যেতে ইচ্ছে না হলে 10 বছর পর হলেও সমস্যা নেই, কিন্তু যেতে হবেই আমার সাথেই। নাকি তুমি যেতে চাইছো না আমার সাথে? তেমন কিছু না, তুমি যেটা ভালো মনে করো। রুদ্রের কথায় তীব্রতা বাড়ে কথা না বাড়ি বিষণ্ণ মনে মারিসা বললে। রুদ্র ওর গালে হাত বুলিয়ে নিমিষেই ঠান্ডা গলায় বলে, দ্যাটস লাইক মাই গুড গার্ল। এতটুকু বলে রুদ্র মারিসার গালে তার হাত রেখে এক প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে তার কোমলস্থ হালকা বাদামি রাঙা অধরের দিকে, যা রুদ্রের দিকে তাকাতেই মারিসা বুঝতে পারে। রুদ্র এগিয়ে আসতেই মারিসা বিনা বাধে নির্জীব থেকে সম্মতি জানায়। প্রগাঢ়তাই মত্ত রৌদ্রের বোধগম্য হয়। মারিসা এখন তাকে না বলতে ভয় পায়। বেশ কিছুক্ষণ রৌদ্র বিছানাতে হেলান দিয়ে বসে সেভাবে মারিসাকে নিজের কাছে বাজু কোলে করে বসিয়ে রাখায়। এক পর্যায়ে ক্ষীণকায় মারিসা ওই অবস্থাতে বসেই দুপা রৌদ্রের কোল থেকে একপাশে ছেড়ে বিছানাতে এলিয়ে সুটাম দেহের অধিকারক রৌদ্রের বক্ষে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। রৌদ্র ওকে নিজের কাছে সেভাবে রেখে ল্যাপটপে কাজ শেষ করে। এরপর সে ল্যাপটপটা সরিয়ে মারিসাকে বিছানায় সপ্তর্পণী এলিয়ে দেয়। এলোমেলো চুলগুলো সরিয়ে কানের পেছনে রেখে বিড়বিড় করে বলে, তুমি শান্ত আমি জানি, তবে তোমার চাঞ্চল্য দিকটা আরো সুন্দর সরে, যেটা শুধু তুমি আমার কাছেই প্রকাশ করেছিলে, যা এখন আবারও অতিরিক্ত শান্ত শীতলতায় পরিণত হয়েছে, যা আমার একদম ভালো লাগছে না। তুমি আমায় ভয় পাও, তুমি আমার সাথে রেজিস্ট করতে ভুলে গেছো সরি। তোমার রেজিস্ট করার ব্যাপারটা যেটা আমার বেশ ভালো লাগতো, মন খুলে কথা বলতে তোমার ভয় হয় এখন আমার সাথে। কোনো ব্যাপার না, আমি আবারও সব ঠিক করে দেব, জাস্ট আ টাইম পিং। কয়েকদিন বাদে কোনো এক বিকেলে, আজ রাত 1:30টায় রোজের ফ্লাইট। তবে সে কোনো কাজে বেরিয়ে গেছে। নিতার আনুষ্ঠানিক অভ্যর্থনার বাকি 2 সপ্তাহের একটু বেশি। তবে সীমান্ত কোনো একটা কাজে বেশ ব্যস্ত, যা ওদের কারোরই বোধগম্য হচ্ছে না। ভার্সিটি শেষে বেশ ভালোই কিছু সময় মারিসা আর নিনিতা একসাথে কাটায়। রৌদ্রের কাছ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে মারিসা নিনিতার সাথে কেবলমাত্র 1.5 ঘন্টার জন্য বের কেনাকাটার সুযোগ পায়। নিনিতা কেনাকাটায় ব্যস্ত হলে মারিসা ওকে সাহায্য করতে থাকে সবকিছু পছন্দ করতে। বাড়িতে ফেরার পথে মারিসা বলে, সীমান্ত নিতে আসবে তোকে? না, আমি বলেছি আমি তোর সাথে কাটাবো। আর কি একটা কাজে বেশ দৌড়াদৌড়ি করছে। এত করে জানতে চাইছি, বলছেই না। রৌদ্র আসবে? না, ও বলল কিছু কাজ আছে, আর রাতে তো ফ্লাইট। ওহো, আজ রাতেই না? হুম। মন খারাপ করছিস? বুঝতে পারছি না। মানে তোর মন খারাপ লাগছে না রৌদ্র চলে যাচ্ছে? সত্যি বলবো? অবশ্যই। না, লাগছে না। মনে হচ্ছে এই কয়েকটা দিন দম বন্ধ হওয়া নিঃশ্বাসগুলো নিতে পারবো। তুই ঠিক আছিস মারিসা? কি বলছিস এসব? রৌদ্র কি তোকে টর্চার করে? না, অনেক যত্ন করে, কিন্তু ভালোবাসে কিনা জানি না। ওর কথা শুনে চললে সব ঠিক, বাকিটা জানি না। মনে হয় এই বুঝি অনেক ভালোবাসে। পরক্ষণেই মনে হয় কোথায় ভালোবাসা। আমাকে নিজের মতো চলতে দেয় না, কিন্তু আমি কোনো কথা ওকে বললে সেগুলোর কোনো গুরুত্বই দেয় না। আমি ওকে বুঝতেই পারি না। রৌদ্র একটু অন্যরকম। তুই ওর কাছ থেকে কথা শুনতে চাস যেন ও নিজের অনুভূতি প্রকাশ করে, আর ও হয়তো ভাবে কথাতে কি এসে যায়, কাজে করে দেখাবো। জানি না নিনা, একটা মানুষ খোলাসা করে কথা না বলে কি করে বুঝবো বল? এত ওভারথিংক করিস না বোন আমার, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোদের মধ্যে অফিসিয়ালি সবকিছু ঠিকঠাক হয়েছে, কয়েক মাস হয়েছে, আর মাত্র 4 মাসের ব্যাপার। এর মধ্যেও তো কত কিছু হয়ে গেল। সব মিলিয়ে আমার মনে হয় তোদের আরো সময় দরকার, কারণ তোরা দুজনই অন্যরকম। একটু তো সময় লাগবেই বুঝতে। মারিসা ওর কথা শুনে কেবল হ্যাঁ সূচক মাথা নাড়ে। নির্জীব কণ্ঠে কথা বলে ওরা দুজন। বাকিটা পথ নিঃশব্দে পাড়ি দেয়। অনেকটা সময় কাটিয়ে বাড়িতে ফিরে এসেই ক্লান্ত মারিসা শাওরে যায়। গিজারের ঝর্ণার উষ্ণ পানির নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে হঠাৎই কিছুটা চেঁচিয়ে কেঁদে ওঠে আর বলে, আমার দম বন্ধ হয়ে আসছে রৌদ্র। আমি আর ভালো থাকার অভিনয় করতে পারছি না। তুমি কিভাবে এভাবে আমায় জড়িয়ে নিলে? আমি বের হতে পারছি না তোমার থেকে, আবার ছেড়ে থাকতেও পারছি না। তুমি চলে যাচ্ছ কষ্ট না পেয়ে আমি কেন খুশি হচ্ছি?
এমনটা তো হবার কথা ছিল না। তুমি কি আমায় একটুও ভালোবাসো না রৌদ্র? শুধু আমার দেয়া প্রায়োরিটি আর ট্রাস্ট, যেটা তো কেউ তোমায় ফিলও করায়নি কখনো, ব্যাস এইটুকুর জন্যই তুমি এইভাবে রেখে দিয়েছো আমায় নিজের কাছে। আমার প্রতি তোমার ফিলিংসটা ঠিক কী রৌদ্র? আমার কেন মনে হচ্ছে তুমি চলে গেলে এই কয়েকটা দিন আমি শান্তিতে থাকতে পারবো? কারণ নজর থাকবে না আমার উপর, কেউ সন্তর্পণে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবে না আমার উপর। এই এক নিজের মতো করে নিঃশ্বাস নেওয়ার তাগিদে আমি বাড়ি ছেড়েছিলাম। তুমি আমার দিকে ভরসার হাত বাড়িয়েছিলে রৌদ্র, কিন্তু এখন আমি তোমাকে কি করে ছাড়বো? এমনটা তো হবার কথা ছিল না রৌদ্র। ডুকরে কেঁদে ওঠে মারিসা। বেশ যত্ন করে মারিসা রৌদ্রের সমস্ত প্রয়োজনীয় সামগ্রী গোছাচ্ছিল। হঠাৎই এক উৎফুল্লতা ধরে দিয়েছে তার নিষ্প্রাণ হয়ে থাকা অভয়ে। রৌদ্রের চলে যাওয়ার কথা শুনতেই নির্জীব মারিসা যেন আশঙ্কিকভাবে সতেজ হয়ে উঠেছে, যা নিলিপ্ত রৌদ্রের স্পষ্ট দৃষ্টিগোচর হয়। তবে সেটা বোধগম্য করেও সে ঠোঁট কোণে বাঁকা হাসে মারিসার হাস্যোজ্জ্বল অভয়ের দিকে তাকিয়ে। মারিসা বলে, সব গোছানো শেষ। তুমি কি কিছু ভুলে যাচ্ছ? দৃঢ় কণ্ঠে বলে রৌদ্র ওর কাছে এসে স্বল্প ঝুঁকে দেয়। মারিসা ঠোঁট কামড়ে চোখ এদিক সেদিক করে চিন্তিত ভঙ্গিতে ভাবতে থাকে। সবই তো গুছিয়েছি, কিছুই তো বাকি নেই। ভাবতে ভাবতে রৌদ্রকে সেই একই দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কিছু একটা বুঝতে পেরে মাসে তার ক্ষুদ্র পায়ের বৃদ্ধা আঙ্গুলে ভর করে কিঞ্চিত উঁচু হয়ে রৌদ্রের কোট দুহাতে মৃদু মন্দভাবে আঁকে ধরে রৌদ্রের শুভ্র রাঙ্গা গালের খোঁচে খোঁচে দাঁড়িতে আলতো করে নিজের অধরে শীতল স্পর্শ এঁকে দেয় সে। ঘটনাটি ঘটা মাত্রই রৌদ্র তার অক্ষি যুগলে বেশ মুচকি হেসে বলে, আমার পাসপোর্ট। ওর কথাই মারিসা চক্ষু চড় কাজ করে তাকিয়ে থাকে স্তম্ভিত হয়ে। দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে আর দ্রুত শরীরে ইতস্তত হয়ে পাসপোর্টটা এদিক সেদিক তাকিয়ে খুঁজে বলে, আমি আসলে ইটস ওকে। বিছানায় রাখা ট্রলি ব্যাগের উপর পাশ থেকে পাসপোর্টটা বের করে হাতে নিয়ে আলতো এসে রুদ্র মারিসার মাথাতে এলোমেলো করে হাত বুলিয়ে দেয়। মারিসা বলে, আমি যাই তোমার সাথে এয়ারপোর্ট অবধি। আমাকে যেতে দেখলে ভালো লাগবে তোমার। ও কি সত্যিই আমার মন পড়তে পারে? লেটস গো। নিলিপ্ত কণ্ঠে এতটুকু বলে কালো প্যান্ট আর সফেদ লেদার কোট পরিহিত রৌদ্র ট্রলি ব্যাগ নিয়ে এক হাতে পকেটে রেখে বেরিয়ে যায়। আর ভাবনাচ্যুত হয়ে তার পিছু মারিসাও। এয়ারপোর্ট, রাত 12:15। পিঞ্চ আর অঙ্কন এসেছে তার সাথে। রোজ বিমর্ষ গলায় বলে, আমিও তোমার সাথেই চলে যেতাম। আগে আমাকে বলতে, আমারও তো ব্যাক করা দরকার। একসাথে যাওয়াও হতো, আবারও কয়েকদিন থাকাও হতো। আই মিন সবাই একসাথে সেখানে, ইউনো। বোঝে যাচ্ছিল রোজ বেশ করে রৌদ্রের সাথে যেতে চাইছে, যে ব্যাপারটা হয়তো রৌদ্র বুঝে নিজে থেকে ও কিছু বলেনি তার যাওয়ার ব্যাপারে। দেখ, জানে বেহেনজি আছে, তবু রৌদ্রের সাথে এভাবে কথা বলার কি আছে? আমার মনে হয় রৌদ্র ইচ্ছে করেই বলেনি ওকে ওর যাবার কথা। মারিসা আসলে যা ভেবে অভিমান করেছিল সেটা খুব একটা ভুল না। রৌদ্র বললেই বিদেশিনী রৌদ্রের সাথে যেতে চাইতো, যেটা হয়তো রৌদ্র চায়নি। মেয়ে বলে কথা, সিক্স সেন্স ভালো কাজ করে, খুব বুঝতে পারে কোন মেয়ে তার স্বামীর দিকে কোন ইন্টেনশনে তাকাচ্ছে। যা বলেছিস। ওরা ফিসফিস করে কথা বলতে থাকে। মাইশা পাশেই দাঁড়িয়ে। মাইশা কিছু কথা কর্ণকোচ করতে পারে, আর রোজের বলতে থাকা কথা শুনে সে রোজের দিকে এক পলক দেখে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে। রৌদ্র বলে, মারিস এখানে পুরো একা। আমি আসা অব্দি তুমি ওর সাথেই থেকো, কারণ নিনিতা নিজেও এখন ব্যস্ত। আই হোপ এতটুকু তুমি করতেই পারো। ফিরে এলে তুমি চলে যেও। বেশ গাছার ভাব শুনে রৌদ্রের কথায় সে সবাইকে উদ্দেশ্য করে তার শর্টটির দিকে তাকিয়ে নিলিপ্ত কণ্ঠে বলে, আমি ভেতরে যাচ্ছি। রৌদ্র বাঁকা হেসে মারিসার দিকে স্থির দৃষ্টিতে তাকাতেই দেখে এবার এক উৎকণ্ঠিত দৃষ্টিতে মারিসা তার দিকে তাকিয়ে। তার ব্যাগ গোছানোর সময় যে উৎফুল্লতা তার মুখবে ধরা দিয়েছিল তা এখন নিমেষে উধাও। রৌদ্র আপন মনে বাঁকা হেসে বলে, I can read you, Shori. Just like my project, both of you are challenging how to catch. But if Tisham Rudra will end up achieve you. কেন মনে হচ্ছে তুমি যেও না রুদ্র? আমি একা হয়ে যাব তোমায় ছাড়া। তোমার মতো করে কেউ আমায় বুঝবে না। আমি কি করে খুশি হচ্ছিলাম এতক্ষণ, তুমি চলে যাচ্ছ শুনে। I'm leaving. মাসের ভাবনা শেষ হওয়ার আগেই ওকে কোনো বিদায় সম্ভাষণ দেওয়ার সুযোগ না দিয়ে এতটুকু বলে রুদ্র অদূরে
পাড়ি জমাতে এগিয়ে যায়। রুদ্রের কথাতে ভাবনাচ্যুত হতেই মারিসা বুঝতে পারে অনেক দেরি হয়ে গেছে। রুদ্র এই মুহূর্তে তার থেকে বহু বহু ক্রোশ দূরে পাড়ি জমাতে ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে। অপেক্ষমান অবস্থান স্থলে দাঁড়িয়ে রুদ্রের চলে যাওয়ার দিকে তাকিয়ে মারিসা আনমনেই অস্পষ্ট স্বরে বলে ওঠে, রুদ্র। অপেক্ষমান কামরা থেকে তদারকি নিয়ম নীতি পার করে ইন্টার টু ফ্লাই এয়ারপ্লেন লেখা স্থানটিতে প্রবেশের পূর্বেই রুদ্র থেমে যায়। এক বাঁকা হাসি হেসে সে পিছু ফিরে একবারের জন্য ঘুরে না তাকিয়ে ভেতরে প্রবেশ করে। এক সপ্তাহ কোনো এক রাতে। তোমার আর কিছু কি কেনাকাটার বাকি আছে? না, প্রায় সবই হয়ে গেছে। একদিকে ভালোই হয়েছে আয়োজন রাতে করে, এই ঠান্ডায় দারুণ মজা হবে। তবে আমি কিন্তু রাতের রিসেপশনে হোয়াইট লেহেঙ্গা পরবো। আমি এসব বুঝি না, নিজে পছন্দ করে গিয়ে কিনে নিয়ে আসবে, চাইলে মাকে সাথে নিয়ে যেতে পারো। না না, মামুনিকে টানার দরকার নেই, আমি আর মা যাব। মারিসা তো যেতে পারবে না। কেন? রৌদ্র নেই, ওর মনটা বেশ খারাপ। বলেছিল নাকি এক সপ্তাহের আগেই ফেরত আসবে, কিন্তু আজও তো এলো না। ও আই সি। আচ্ছা, কোয়ার্টার এসে গেছে, ভেতরে যাবেন? উফ। এতটুকু বলে সীমান্ত দাঁড়িয়ে যায় নিনিতার হাস্যোজ্জ্বল অপয়ের দিকে এক স্থির দৃষ্টি দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এতটুকু বলতে নিনিতা চলে যেতে লাগলে নিনিতার বাহুতে বেশ জোরালো টান পড়ে। পিছু ফিরে তাকানোর আগে এক অপ্রত্যাশিত মুহূর্ত ঘটে যায় তার সাথে। সীমান্ত পূর্ব পরিকল্পিত কোনো ইশারা ছাড়াই এবার নিনিতাকে নিজের দখলে নিয়ে নেয়। দুহাত নিনিতার গালে রেখে সে তার অধর ছুঁয়ে দিয়েছে তার নিনিতাকে। আশঙ্কিক মুহূর্তে কিঞ্চিত চমকালেও কিছু সময় বাদে সেও ডুবে যায় সীমান্তে। মুহূর্ত বিচরণ চলাকালীন কারো কথার আওয়াজ শুনতে পেতেই নিনিতার পিলে চমকে ওঠে। সে সরে যেতে নিলে সীমান্ত যেন তার প্রগাঢ়তায় নিমগ্ন। বেশ জোরাজোরি করতে সীমান্ত মুহূর্ত ভাঙলে নিনিতা ফিসফিসিয়ে বলে, কেউ আসছে সীমান্ত, মনে হচ্ছে বাবার আঙ্কেল, বাবার কালিগ। আসুক। চুপ করুন। সীমান্তের বক্ষের উপর পরিধানকৃত কালো জ্যাকেট আলতো আঘাত করে নিনিতা বলেই সীমান্তকে নিয়ে দ্রুত তমস্যা আচ্ছন্ন বাগানের ঝাঁকড়া গাছের ঝোপের আবডালে গিয়ে দাঁড়ায়। ততক্ষণে অন্ধকারে বেশি কিছু দেখা না গেলেও কারোর চলে যাওয়ার ব্যাপারটা অবহিত করতে পারে ওনারা বলেন। কেউ ছিল এখানে। সীমান্ত টান টান হয়ে দাঁড়িয়ে থাকলো। নিনিতা ঝুঁকে দেখছিল, আর কথাটা শোনা মাত্রই সে পেছন ফিরে বলে, এই রে বাবা। বলতে সে পেছনে তড়িৎ গতিতে ঘুরতেই দাঁড়িয়ে থাকা সীমান্তের পক্ষে ঠোকা খায়। আর সীমান্ত তার চেন উন্মুক্ত জ্যাকেটের দুপাশে উন্মুক্ত করে ওকে জ্যাকেট দিয়ে আড়াল করে নিজের সাথে মিশিয়ে নেয়। খানিকক্ষণ বাদে ওনার চলে গেলে নিনিতা মুখ উঠিয়ে তাকালে সীমান্ত বলে, যাবে না আমার সাথে নিয়ে যাব? না, আমি যাচ্ছি বলে নিনিতা আলতো এসে সীমান্তকে বিদায় জানিয়ে চলে যায়। তুমি তো বলেছিলে আজ আসবে। আজ রাতের ফ্লাইট। কেন? আজ তো এখানে থাকার কথা ছিল তোমার। ওয়েদার ইজ রিয়েলি ভেরি অ্যাডভার্স, যার জন্য বারবার ফ্লাইট ক্যান্সেল হচ্ছে। ও, অনেক বেশি স্নোফল হচ্ছে। অতিরিক্ত এরকম স্নো স্টর্ম আনাতোলিয়াতেও নাই, না হলে কি আর ফ্লাইট ক্যান্সেল হয়? হ্যাঁ, আমি দেখেছি টিভিতে ওয়েদার ফরকাস্টে সারাক্ষণ এইসবই দেখাচ্ছে, সাবধানে এসো। এতটুকু বলে রুদ্র আর মারিসা তাদের 18 মিনিটের ভিডিও কনভারসেশন শেষ করে। মারিসা এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আবার সবকিছু সেই আগের মতোই হবে তুমি ফিরে এলে। একবার মনে হয় ভালো হয়েছে চলে গেছে, আবার মনে হয় ফিরে আসো। উফ, কি করব আমি? এসব বলেই মারিসা দু হাতে নিজের চুলগুলো টেনে ধরে। বসা ঘরের সোফা থেকে উঠতেই রোজ এসে হাজির হয় আর জুতো খুলতে খুলতে বলে, হাই, হাউ থিংস গোয়িং মিসেস ইফতিশাম? ভালো, তোমার? কাইন্ড অফ গুড, ইউ নো। রুদ্র কবে ফিরবে কিছু জানিয়েছে? আজ রাতের ফ্লাইটে, মানে কাল সন্ধ্যা হতে পারে এখানে আসতে আসতে। ও আই সি। আমার সাথে তো কোনো যোগাযোগই করলো না। আই এম ড্যাম মিসিং হিম। তোমার ফিয়ান্সেকে মিস করো না রোজ? সাডেনলি এই কথা? এমনি এতদিনে কখনো বলতে শুনিনি যে ওকে মিস করো। রৌদ্র তো গিয়েছে মাত্র কয়েকদিন, তাই আর কিছু না। এক মৃদু হাসি হেসে মারিসা বলে, রোজের বোধগম্য হতে বাকি থাকে না যে স্ত্রীর বুদ্ধি সম্পূর্ণ মারিসা ইতিমধ্যে বুঝতে পেরেছে সেই দিনের রোজের বলা সব কথা সত্যি ছিল না। মারিসা উঠতে নিলে রোজ বলে, মারিসা, আই এম সরি। প্রথমবার রৌদ্রের মুখে তোমার নাম শুনেই বুঝেছিলাম
হি ইজ কোয়াইট সিরিয়াস অ্যাবাউট ইট, কারণ ও কখনোই কোনো মেয়েকে নিয়ে কোনো কথা বলেনি। যদি তাই হয় তাহলে নিজে থেকে কেন আমায় এত কিছু বলেছিলে? আমি তো শুনতে চাইনি তোমার ওর প্রতি ফিলিংস সম্পর্কে। আমি রৌদ্রকে পাইনি, আর রৌদ্র তোমাকে দেখার পর ওকে পাবার সমস্ত ওয়ে স্টপ করে দিয়েছে। আমার বাড়ির সবাই জানে আমি ওকে কতটা পছন্দ করি। রৌদ্র নিজেও জানে, স্টিল হি অলওয়েজ ইগনোর মি। কোনোদিনও ভালো করে কথা অবধি বলেনি, অথচ দিস ম্যান ফল ইন সো ড্যাম হার্ট ফর ইউ। শুধু প্রফেসর রোজারিওর জন্য কখনো কখনো দেখা হতো আমাদের। এছাড়া রৌদ্র সব রকম কমিউনিকেশন অফ করে দেয় আমার সাথে, আর কিছুদিন পর এই দেশে চলে আসে। তবে তার আগেই বাড়ি থেকে জ্যাসনের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে, আর লাকিলি জ্যাসনের সাথে আমার দেখা করাতেই রৌদ্র অ্যান্ড জ্যাসন বিকাম কোয়াইট গুড বিজনেস পার্টনার। তাই আমি জ্যাসনের সাথে থাকতাম, অ্যাটলিস্ট ওর জন্য হলেও তো রৌদ্রের সাথে দেখা করতে পারবো। আমার সত্যি কিছু বলার নেই রোজ, এটাকে ঠকানো বলে। তুমি নিজের ফিয়ান্সেকে, কিন্তু তুমি আমায় কেন বলেছিলে ওইসব, যে তুমি সব কিছু কষ্ট পাচ্ছ এটা সেটা? আমি তো কিছুই জানতে চাইনি। গ্রানি অসুস্থ হওয়াতে এখানে এলেও এসেছিলাম রৌদ্রের সাথে একবার দেখা করতে, স্পেশালি তোমাকে দেখতে। লাইক হু দ্যাট রৌদ্রস গার্ল, যার জন্য সে এত অবসেসড। প্রথমে ভেবেছিলাম কিছু সময় তো কাটবে আমাদের, তার আগেই রৌদ্র জানায় যে ও তোমায় বিয়ে করে নিয়েছে। আই এম লাইক হোয়াইট, কিন্তু নিজেকে সামলে অ্যাটলিস্ট বন্ধুত্বটুকু যেন থাকে ওর সাথে। তাই আই হাইড অল মাই ফিলিংস। আমি শুধু চেয়েছিলাম তোমায় জেলাস করাতে, যেন তুমি কষ্ট পাও আর নিজে থেকেই সরে যাও ওর থেকে। কারণ সেন্সিটিভ গার্লস লাইক ইউ, এরা খুব ছোট ছোট ব্যাপারে হার্ট হয়। আর যদি নিজের ডিয়ারেস্ট কাউকে এক মুহূর্তের জন্য তাদেরকে ইগনোর করতে দেখে, তাহলে তো এরা নিজে থেকেই দূরে সরে যায়। আর তুমি এইসব নিয়ে রৌদ্রকে ভুল বুঝলে, তোমাদের সম্পর্ক খারাপ হতো। আমি আর রৌদ্র কখনোই কাউকে ছেড়ে যাব না। আমাদের মধ্যে তৃতীয় কেউ তখনই আসবে যখন আমাদের মধ্যে কেউ তাকে এক্সেস দেবে, যেটা কোনোদিনও হবে না। আর কি পেয়েছো তোমরা আমায়? কেন সবাই মিলে আমার সাথে ব্রেন গেম খেলছো? পারছি না আমি আর নিতে। I'm fed up. I'm sick of all of these. চিচিয়ে এতটুকু বলেই মাইশাও হুড়মুড়িয়ে সিঁড়ির দিকে রৌদ্রের ঘরের উদ্দেশ্যে ছুটে যায়। আরজ অনুশোচিত হয়ে বলে, আই এম সরি মারিসা, রিয়েলি সরি। আমি বুঝতেই পারিনি সত্যি তোমাদের বন্ড অনেক স্ট্রং। ইট ক্যান বি ব্রেক দ্যাট ইজিলি। মাইশা ঘরে প্রবেশ করে রৌদ্রের বারান্দায় গিয়ে দাঁড়ায়। বেশ কিছু সময় সে কাটিয়ে দেয় সেখানে দাঁড়িয়ে। ঈশান কোণ ঘেঁষে আসা পবনে তার সমগ্র তনু শীতল হয়ে যায়। মাইশা কুয়াশায় মোড়া চাদরে তিমিরের দিকে চেয়ে তার ভারী হয়ে আসা চোখের পলক ফেলে স্থিরভাবে আর কাঠবাদাম গাছের ছোট্ট টি হাউসের দিকে তাকিয়ে বলে, তোমার কোনো ধারণাই নেই রোজ, এই তথাকথিত জেলাসিকে ঘিরে কি থেকে কি হয়ে গেছে, কিভাবে চারিপাশটা হঠাৎ করেই এত বিষাক্ত হয়ে গেল। এবার আমি সব ঠিক করে নিব, প্রমিস রৌদ্র। ব্যাস শুধু তুমি ফিরে এসো, তাড়াতাড়ি ফিরে এসো মিস্টার ম্যাসেলস। বেশ বেলা করে ঘুম ভাঙে মারিসার। রৌদ্রের বিছানা চেয়ে উঠে সে কাকড়া ক্লিপে তার এলোকেশ আটকে নিজের ফোনটা খতিয়ে দেখে সেখানে কোনো কল এসেছে কিনা। কারোর আগত কল দেখতে না পেয়ে সে কিঞ্চিত অবাক হয়ে দ্রুত কল লিস্টে ঢুকে মিস্টার মার্সেলস নামে সংরক্ষিত নাম্বারে ফোন করে, তবে তা আউট অফ রেঞ্জ বলে। মাইশা কিঞ্চিত চিন্তিত হয়, তবে পরক্ষণেই তার মনে হয় ফ্লাইটে থাকাকালীন অনেকেই ফোন সুইচ অফ রাখে, যেমনটা রৌদ্র সেখানে পৌঁছানোর পর বলেছিল। কিছুটা চিন্তামুক্ত হয়ে মাইশা ভার্সিটি দেরি হওয়াতে বাকি ক্লাসগুলো করার জন্য তৈরি হতে নিচে চলে যায়। মাইশা বসার ঘরে বরাবরের মতোই টিভি ছেড়ে নিজের কাজগুলো করতে থাকলে হঠাৎই বড় বড় অক্ষরে ব্রেকিং নিউজ হেডলাইন জুড়ে একটাই খবর দেখাচ্ছিল। বেশ কিছুক্ষণ সেখানে অনেক কিছু বলেও মাইশা টিভির দিকে খুব একটা ভ্রুক্ষেপ না করে নিজের ব্যাগ গুছিয়ে বের হবার আগে, আন্টি আমি আসছি, এতটুকু বলে সে রিমোট হাতে নেয় টিভি অফ করার জন্য। আর তখনই ব্রেকিং নিউজ তার দৃষ্টি আকর্ষণ করে। স্তম্ভিত মারিসা হতভম্ব চোখে তাকিয়ে থাকে সে সমাচারের দিকে, আর উত্তাল সমুদ্রের তরঙ্গের ন্যায় আন্দোলিত হতে থাকে তার শ্বাস প্রশ্বাস।
এক মুহূর্তেই তার ধরনী তম আচ্ছন্ন হয়ে ধরা দেয় তার গোল গোল অক্ষি যুগলে। তার হৃদযন্ত্র স্পন্দিত হতে থেমে গেছে। অপলক উৎকণ্ঠিত দৃষ্টিতে সে তাকিয়ে থাকে টিভিতে চলা সমাচারের দিকে, এক নিস্তেজ মুখ করে। তার অন্তরাত্মা যেন তনু ত্যাগ করেছে যখন সে বারবার লাল রঙের ভেসে ওঠা হেডলাইনটি দেখে, যেখানে লেখা দ্য ইস্টার্ন এয়ারওয়েজ হ্যাজ ক্রাশড ইন দ্য ওশেন আটলান্টিক ডিউরিং ফ্লাইং ফ্রম ইউকে yesterday night due to the average weather of winter and extreme snow forest। গতকাল রাতে ইউকে থেকে যাত্রাকালীন ইস্টার্ন এয়ারলাইন্স প্লেনটি আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়েছে শীতের অত্যাধিক বৈরী আবহাওয়ার শিকার হয়ে। রোজ তড়িঘড়ি করে বাড়িতে প্রবেশ করতে দেখতে পাই মার্শাল ইতিমধ্যে টিভির সামনে নিষ্ক্রিয় জড় পদার্থের ন্যায় দাঁড়িয়ে আছে রিমোট হাতে নিয়ে। রোজ শুষ্ক ঢোকিলে শব্দপণে এগিয়ে যায় মার্শার দিকে, আর ওর কাঁধে আলতো করে হাত রাখতেই মার্শা চোখের পলক এলোমেলোভাবে ফেলে। তার দম বন্ধ হওয়া নিঃশ্বাস তুমুল বেগে নিতে নিতে নির্জীব মুখে তাকায় রোজের দিকে আর অস্পষ্ট স্বরে বলে, রৌদ্র